প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। রসায়ন দ্বিতীয় পত্র, জৈব রসায়ন। এখানে আমি কিছু সমস্যা আলোচনা করব। সমস্যাগুলো শুরুতে আমরা আসি, কার্বক্সিলিক অ্যাসিড প্রোটন দান করে কেন। এক নম্বর আমরা সমস্যা বলতে পারি কার্বক্সিলিক অ্যাসিড প্রোটন দান করে কেন। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড কেন প্রোটন দান করে, এটা একটা প্রশ্ন। তো আমরা যদি আসি, কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা হচ্ছে এরকম, ধরে নিলাম এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড। তো এর গাঠনিক সংকেতের মাধ্যমে এটা আমরা ব্যাখ্যা দিতে পারি। কার্বক্সিলিক অ্যাসিডটার গাঠনিক সংকেতটা আমরা যদি এইভাবে চিন্তা করি, আর এরকম। তো কার্বক্সিলিক অ্যাসিড মূলকগুলো আসলে যদি একটা প্রোটন দান করে, অর্থাৎ এই যৌগটা যদি একটা প্রোটন দান করে, R3H, সে যদি একটা প্রোটন দান করে তাহলে কি হবে, আর এটা হবে কার্বক্সিলেট অ্যানায়ন। অর্থাৎ এটা হলো অ্যাসিড, এটা হচ্ছে অ্যানায়ন। তো অ্যানায়নগুলোর ক্ষেত্রে সুস্থিতি বেশি হয়। একটা প্রোটন দান করার পরে যে কার্বক্সিলেট অ্যানায়নটা তৈরি হয় সেটার সুস্থিতি অ্যাসিড অপেক্ষা বেশি হয়। তাহলে এটার সুস্থিতি বেশি। সুস্থিতি বেশি হয় কেন? কার্বক্সিলিক মূলকটি কি করে, সে রেজোনেন্সের মাধ্যমে অধিক সুস্থিতি লাভ করে। তাহলে রেজোনেন্সটা হচ্ছে কি জিনিস? রেজোনেন্স হচ্ছে যে সকল যৌগের গাঠনিক কাঠামোতে পরমাণুর অবস্থান অপরিবর্তিত রেখে শুধু ইলেকট্রনের স্থানান্তরজনিত অনেকগুলো কাঠামো দেখানো যায়, সেই ধর্মটা যার মধ্যে আছে বলবো যে সে রেজোনেন্স দেখায়। অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডগুলো রেজোনেন্স দেখায়। সে যত বেশি ভিন্ন ভিন্ন কাঠামো দেখাতে পারবে তার সুস্থিতি তত বেশি হবে। তো এইটার রেজোনেন্স আমরা যদি লক্ষ্য করি, তাহলে এই উৎপন্ন কার্বক্সিলেট অ্যানায়নটি এটা আসলে এরকম ধরনের। এর গায়ের উপর আগের থেকেই দুই জোড়া ইলেকট্রন আছে, আর এ হাইড্রোজেনটি থেকে এক ইলেকট্রন নেওয়ার কারণে তার এখন ইলেকট্রন সংখ্যা বেশি। তো এইটাকে আমরা যদি চিন্তা করি, এটা এই অবস্থায় থাকে না, কারণ এই মাইনাসটা এর গায়েও থাকতে পারে। এইখানে এ ইলেকট্রনটা দেওয়ার প্রবণতা দেখায়, আর এখানে একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধনটা এখানে আসার প্রবণতা দেখায়। ফলে কি হয়, এইটার ক্ষেত্রে এই পাই বন্ধনের ইলেকট্রন দুইটা এখানে যাওয়ার কারণে এখানে ইলেকট্রন সংখ্যা এক জোড়া বেড়ে যায়, আর এইখানে এর এক জোড়া ইলেকট্রন দ্বিবন্ধনে যুক্ত হয়েছে। এটা এরকম দেখাতে পারে, আবার এটা এখানে ব্যাক করতে পারে, আবার পাই বন্ধনটা এখানে ব্যাক করতে পারে। অর্থাৎ এই কাজটা কন্টিনিউ এর মধ্যে চলতে থাকে। একবার এখানে মাইনাস চিহ্ন, একবার এখানে মাইনাস চিহ্ন, এই কাজটা চলতে থাকে। এটাতে ঋণাত্মক চিহ্ন হবে। তো এই বিষয়টাকে আমরা ইকুইভ্যালেন্ট দিয়ে দেখাতে পারি যে এক জোড়া ইলেকট্রন সব সময় মুভমেন্ট করতেছে। এক জোড়া ইলেকট্রন এর গায়ে সব সময় কিন্তু দুই জোড়া ইলেকট্রন প্রতিটার গায়ে রয়েছে, কিন্তু এক জোড়া ইলেকট্রন একবার এখানে পাই বন্ধন করছে, একবার ওইটাতে পাই বন্ধন করছে। দেখো এখানে একবার পাই বন্ধন, এখানে একবার পাই বন্ধন। আবার এটা মনে হয় একই হয়ে গেল, এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের একটু কনফিউশন, এইটা। তো যেহেতু এইটাকে এক জোড়া ইলেকট্রন সব সময় কি করে মুভমেন্টের মধ্যে থাকে, এই ইলেকট্রনগুলো কিন্তু পাই ইলেকট্রন, তাহলে দুইটা ইলেকট্রন পাই ইলেকট্রন। এই পাই ইলেকট্রনটা অনাবর্ত এদিক থেকে এদিকে যাতায়াত করতেছে, এই জন্য আমরা এইখানে মাইনাস চিহ্নটা দিতে পারি। তাহলে এইটা হচ্ছে কার্বক্সিলেট অ্যানায়ন। তো এই অ্যানায়নটির মধ্যে যেহেতু রেজোনেন্স ধর্ম রয়েছে, অর্থাৎ একে একাধিক কাঠামো দিয়ে ব্যাখ্যা করা হয়, সুতরাং যার মধ্যে রেজোনেন্স ধর্ম থাকবে তার সুস্থিতি অবশ্যই বেশি থাকবে। একটা লোক যদি বহুরূপী হয়
তাহলে সে যত কাজ করতে পারবে, একটা লোক যদি একটা কাজই করে তার দ্বারা কম কাজ সম্পন্ন হবে। এই কারণেই কার্বক্সিলিক অ্যাসিড প্রোটন দান করে। সে প্রোটন দান করার আগে যে অবস্থায় থাকে, দান করার পরে তার সুস্থিতি আরও বেড়ে যায়, তাই সে প্রোটনটা তার কাছে রাখতে চায় না। আমার হাতে এটা যদি প্রোটন মনে করি, তাহলে এই প্রোটনটা যদি আমার হাতে থাকে তো আমাকে অস্বস্তি লাগবে। প্রোটনটা আমি ছেড়ে দিলাম, আমি কার্বক্সিলেট অ্যানায়ন হলাম, তাহলে আমার সুস্থিতি বেড়ে গেল। আমি ওই প্রোটনটা নিজের কাছে না রেখে ছেড়ে দেওয়ারই চেষ্টা করব। তাই কার্বক্সিলিক অ্যাসিডগুলো প্রোটন দান করে। এবার আরেকটা প্রশ্ন বলি, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডে কার্বনিল মূলক থাকা সত্ত্বেও কার্বনিল গ্রুপের পরীক্ষা দেয় না কেন? অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আমরা যদি দেখি, যেমন একটা কার্বক্সিলিক অ্যাসিডে আমরা যদি সংকেত লিখি এরকম, এইখানে কিন্তু কার্বনিল মূলক রয়েছে, অর্থাৎ এই সিও মূলক রয়েছে। সিও কার্বনিল মূলক থাকার পরেও এ কিন্তু কার্বনিল গ্রুপের পরীক্ষা দেয় না। এর কারণটা হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিডগুলো একটা প্রোটন যখন দান করে, কার্বক্সিলিক অ্যাসিডগুলো যখন একটা প্রোটন দান করে, তখন সে কার্বক্সিলেট অ্যানায়ন তৈরি করে। এই কার্বক্সিলেট অ্যানায়নটি রেজোনেন্স দ্বারা সুস্থিতি লাভ করে। কার্বক্সিলেট অ্যানায়নটি রেজোনেন্স দ্বারা সুস্থিতি লাভ করে। রেজোনেন্স আমি এর আগেই আলোচনা করলাম, যে ইলেকট্রনগুলো মুভমেন্ট করতেছে তার একাধিক কাঠামো দেখানো যাচ্ছে। তাহলে একে যেহেতু আমরা রেজোনেন্স দ্বারা সুস্থিতি দেখতেছি, সুতরাং এর মধ্যে কখনোই আমরা কার্বনিল মূলকটাকে পৃথক করতে পারবো না, অর্থাৎ কার্বনিল মূলকটি আলাদাভাবে কখনোই থাকে না, যে কারণে কার্বনিল মূলকের পরীক্ষা দেয় না। এই স্পেশাল একটা মূলক, সেটা হচ্ছে কার্বক্সিলেট মূলক, অর্থাৎ এই অবস্থা সবসময় থাকে। কার্বনিল মূলক পৃথক না থাকার কারণে এই যৌগটি কিসের পরীক্ষা দেয় না? কার্বনিল গ্রুপের পরীক্ষা দেয় না। আর কার্বনিল গ্রুপের পরীক্ষা হচ্ছে যদি কোনো যৌগের সাথে 2,4-DNP 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন যোগ করি, তাহলে হলুদ বা কমলা বর্ণের পদক্ষেপ দেয়। এই কাজটি কার্বক্সিলিক অ্যাসিড এর ক্ষেত্রে ঘটে না। তাই বলা যায় যে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কার্বনিল গ্রুপ থাকলেও এই গ্রুপটি কার্বনিল গ্রুপটি কোনো কার্বনিল গ্রুপের পরীক্ষা দেয় না, কারণ এই কার্বনিল গ্রুপটি পৃথকভাবে কখনোই আমরা পাই না, কারণ এই কার্বনিল গ্রুপটি রেজোনেন্সে অংশগ্রহণ করে। এটি হলো এর উত্তর। এবার আমরা পাচ্ছি যে মিথানোয়িক অ্যাসিড, বা এটাকে বলা হচ্ছে ফর্মিক অ্যাসিড HCOH, এই অ্যাসিডটি অ্যালডিহাইডের পরীক্ষা দেয়, কিন্তু কেন? হ্যাঁ, এই অ্যাসিডটি অ্যালডিহাইডের পরীক্ষা দেয়, কিন্তু কেন? তাহলে এইটার উত্তর আমরা যদি বের করতে যাই, তাহলে এর গাঠনিক সংকেত থেকে আমরা জানতে পারি যে এর মধ্যে অ্যালডিহাইডের পরীক্ষা দেওয়ার মতো স্কোপ রয়েছে। তো এখানে আমরা যদি একটু চিন্তা করি, যে এই জায়গাটা যদি আমরা চিন্তা করি, এটা কিন্তু অ্যালডিহাইড সংকেত, আর এইটুকু অংশ হচ্ছে অ্যাসিড। হ্যাঁ, তাহলে এটা হলো অ্যাসিড, আর এইটুকু অংশ হচ্ছে অ্যালডিহাইড। যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালডিহাইড মূলক মিথানোয়িক অ্যাসিডে, শুধুমাত্র কার্বক্সিলিক অ্যাসিডগুলোর মধ্যে মিথানোয়িক অ্যাসিড ব্যতিক্রম, সে অ্যাসিডের পরীক্ষাও দেয়, আবার অ্যালডিহাইডের পরীক্ষাও দেয়। তাহলে অ্যালডিহাইডের পরীক্ষা কি? অ্যালডিহাইডের পরীক্ষা হচ্ছে এর মধ্যে যদি আমরা টলেন বিকারক যোগ করে তাপ দেই, তাহলে সেটা সিলভার দর্পণ উৎপন্ন করবে, অথবা ফেলিং দ্রবণ যোগ করলে সেটা হচ্ছে কিউপ্রাজ অক্সাইডের লাল পদক্ষেপ উৎপন্ন করবে। তাহলে এর একটা পরীক্ষা হচ্ছে এরকম আমরা বলতে পারি, টলেন বিকারকটা কি? টলেন বিকারকটা হচ্ছে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, এটা 2 আমি দেই, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড যোগ করে এটা কিছুক্ষণ তাপ দিতে হবে। যদি আমরা এটাকে কিছুক্ষণ তাপ দিই, তাহলে সিলভারের দর্পণ তৈরি হবে। আচ্ছা, এই ধরনের একটা পরীক্ষায় দিয়ে থাকে। তাহলে এই সিলভার দর্পণ, অর্থাৎ যে টেস্ট টিউবে নিয়ে আমরা পরীক্ষাটি করব, সেই টেস্ট টিউবের গায়ের উপর দর্পণ তৈরি হবে, অর্থাৎ আয়না মুখ দেখা যাবে, এরকম ধরনের পরীক্ষা দেবে। তাহলে আমরা কি পেলাম? যে মিথানোয়িক অ্যাসিড অ্যালডিহাইড মূলকের পরীক্ষা দেয়, কারণ এর গাঠনিক সংকেতের মধ্যে একটা হাইড্রোজেন থাকার কারণে এই অংশটা অ্যালডিহাইডের গঠন প্রাপ্ত হয়। এই কারণে শুধুমাত্র জৈব অ্যাসিডগুলোর মধ্যে মিথানোয়িক অ্যাসিড অ্যালডিহাইডের পরীক্ষা দেয়। এখন আমি একটা প্রশ্ন তোমাদের সামনে রেখেছি, সেটা হচ্ছে ভিনেগার কি? এইটুকু প্রশ্নের উত্তর সবাই জানো,
ইথানোয়িক অ্যাসিডের 6 হতে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে, অর্থাৎ CH3COOH এর 6 হতে 10% জলীয় দ্রবণ, একেই বলা হচ্ছে ভিনেগার। ভিনেগার বিভিন্ন খাবারের মধ্যে দেওয়া হয় খাবারের স্বাদ বাড়ানোর জন্য অথবা খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য ভিনেগার ব্যবহার করা হয়। ভিনেগার শব্দটি দুইটা ফরাসি শব্দ থেকে এসেছে, হ্যাঁ, একটা হচ্ছে ভিন, এটা হচ্ছে মদ, আর আরেকটা শব্দ সেটা হচ্ছে এইগার, মানে হচ্ছে টক। এটা হচ্ছে টক মদ। তাহলে ফরাসি শব্দ দুইটা থেকে এসেছে, ফরাসি শব্দ, এটা থেকে ভিন আর এইগার শব্দ থেকে এসেছে ভিনেগার। তাহলে ভিনেগার শব্দটা থেকে আমরা এই দুইটা শব্দ থেকে ভিনেগারটি পেয়েছি। তো এখন প্রশ্ন হচ্ছে ভিনেগার কেন, এইটুকু আমাদের হলো। এখন আমরা আসি ভিনেগার কেন খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। প্রথম প্রশ্নটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে খাদ্য কেন নষ্ট হয়। উত্তর হচ্ছে খাদ্যের মধ্যে ব্যাকটেরিয়া অথবা ছত্রাক খাদ্যকে খেয়ে দিয়ে নিজের বংশবৃদ্ধি করে খাদ্যকে নষ্ট করে। তাহলে আমরা ব্যাকটেরিয়া ছত্রাককে মেরে ফেলতে পারলেই খাদ্য বেঁচে যাবে। 2 নম্বর হচ্ছে খাদ্য নষ্ট হতে পারে এনজাইমের দ্বারা, বিভিন্ন প্রকার এনজাইমের দ্বারা। খাবার যখন তুলে আনা হয়, খাদ্যটা যদি একটু কাঁচা থাকে, খাবারের ভিতরেই কিন্তু এনজাইম থাকে, সেই এনজাইমটাও খাদ্যকে নষ্ট করে। 3 নম্বর হচ্ছে বাতাসের অক্সিজেন দ্বারাও খাদ্য নষ্ট হতে পারে। তো বাতাসের অক্সিজেনের সাথে এর সম্পর্ক নেই, এ শুধুমাত্র এনজাইম আর জীবাণুর বিরুদ্ধে কাজ করে। তাহলে ভিনেগার ব্যাকটেরিয়া বা অণুজীব, ভিনেগার অণুজীব ও এনজাইম এদের কার্যকলাপ নষ্ট করে দেয়, এদের কাজ করার ক্ষমতা নষ্ট করে, এনজাইমকে বিনষ্ট করে। তাহলে ভিনেগার অণুজীব ও এনজাইমকে বিনষ্ট করে খাদ্যকে রক্ষা করে। তাহলে এরা যদি মারা যায় বা এরা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, খাদ্য রক্ষা পাবে। তাহলে কিভাবে এটা আসলে খাদ্যকে রক্ষা করে সেটা আমরা, ব্যাকটেরিয়া যে কোষ প্রাচীরটা আছে সেটা এক প্রকার প্রোটিন দ্বারা তৈরি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর এক ধরনের প্রোটিন দ্বারা তৈরি। এনজাইম নিজেই এক প্রকার প্রোটিন। তাহলে যে এনজাইমটা খাদ্যকে নষ্ট করে সেই এনজাইমটাকে ভিনেগার নষ্ট করে কিভাবে। তাহলে প্রোটিনগুলো হচ্ছে পলিপেপটাইড। প্রোটিন শিকলের মধ্যে, প্রোটিন চেইনের ভিতরে বিশেষ কিছু স্থান থাকে, সেই স্থানগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিভ সাইট বা সক্রিয় স্থান। তাহলে বিশেষ স্থানগুলোকে আমরা, এটা বিশাল বড় একটা যৌগ, তো এটাকে যদি আমরা শর্টকাট লিখি, এইখানে আমরা এইভাবে দিতে পারি, এটা একটা বিভিন্ন শিকলের যৌগ হতে পারে, CH, এরকম আমরা দিতে পারি। দেখো এইটা হচ্ছে একটা প্রোটিন, প্রোটিনের বিশাল শিকল। তো এই প্রোটিনটার মধ্যে কিন্তু পলিপেপটাইড বন্ধন থাকে, এই বন্ধনটাকে বলছে পেপটাইড বন্ধন। তো এরকম অনেকগুলো বন্ধন থাকে, বন্ধনের মাধ্যমে যুক্ত হয় অ্যামাইনো অ্যাসিডগুলো, এটাকে বলা হচ্ছে পলিপেপটাইড, পুরোটাকে বলা হচ্ছে বা প্রোটিন, আর এটাকে বলা হচ্ছে পেপটাইড লিঙ্কেজ বা বন্ধন। তো আমরা জানি নাইট্রোজেন অণুতে লোন পেয়ার ইলেকট্রন থাকে, এই লোন পেয়ার ইলেকট্রনটা ভিনেগারের হাইড্রোজেন আয়ন, ভিনেগার যেহেতু একটা অ্যাসিড, ভিনেগারের এই হাইড্রোজেন আয়ন, ভিনেগারের পিএইচ মান হচ্ছে 4.5 এর কাছাকাছি। তাহলে ভিনেগার এই যে হাইড্রোজেন আয়নটি এসে এর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে, তাহলে এটা হচ্ছে NH CH CO এর লোন পেয়ার ইলেকট্রন কিন্তু দান করবে, অর্থাৎ হাইড্রোজেন আয়নকে দান করবে, করে এখানে সন্নিবেশ বন্ধন গঠন করবে। তাহলে এগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিভ সাইট, অর্থাৎ কার্যক্ষম জায়গা। এই জায়গাগুলোর মধ্যে যখন
কি হবে, ভিনেগার হাইড্রোজেন আয়ন যুক্ত হবে, তখন এটির কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে নিষ্ক্রিয় স্থান, নিষ্ক্রিয় প্রোটিন। এটা হচ্ছে সক্রিয় প্রোটিন। তাহলে সক্রিয় প্রোটিন, নিষ্ক্রিয় প্রোটিন, প্রোটিনটার কার্যক্ষমতা নষ্ট হয়ে গেল। তাহলে যদি ব্যাকটেরিয়ার গায়ের উপর এরকম প্রলেপ থাকে, অর্থাৎ যে কোষপ্রাচীরটা আছে সেই কোষপ্রাচীরটা কিন্তু প্রোটিন দ্বারা তৈরি, তাহলে প্রোটিনের তার কার্যক্ষমতা নষ্ট করে দিল, ফলে ব্যাকটেরিয়ার ক্ষতি করতে পারবে না। অনুরূপভাবে এনজাইমগুলো কিন্তু এই ধরনের গঠন বিশিষ্ট, এনজাইমেরও এই অ্যাক্টিভ সাইটগুলোকে নষ্ট করে দেয়, দিলে এনজাইমও কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায়, ফলে খাদ্য নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। এই জন্য ভিনেগার খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। এবার একটা প্রশ্ন, পাইরোলিগনিয়াস অ্যাসিড কি? পাইরোলিগনিয়াস অ্যাসিড, এটার নাম কিন্তু পাইরোলিগনিয়াস অ্যাসিড, এটা আসলে কোনো একটা অ্যাসিড নয়। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে কাঠের বিধ্বংসী পাতন, অর্থাৎ বিধ্বংসী পাতন হচ্ছে কাঠকে, নরম কাঠকে টুকরো টুকরো করে একটা লৌহ নির্মিত একটা ট্যাঙ্কের ভিতরে রাখা হয়, এখানে কোনো বাতাস ঢুকতে দেওয়া হয় না। এটাকে প্রায় 400 ডিগ্রি বা তার বেশি তাপমাত্রায় সিদ্ধ করা হয়। তাপমাত্রায় সিদ্ধ করলে এর মধ্যে থেকে 3 প্রকার পদার্থ পাওয়া যায়। 3 প্রকার পদার্থের মধ্যে একটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, আর একটা হচ্ছে তরল অংশ, আর একটা হচ্ছে কঠিন অংশ। কঠিন অংশটা হচ্ছে খড়ি মানে কয়লা। তরল অংশটা হচ্ছে, এই তরল অংশটাকে রেখে দিলে, এখানে আমাদের কাজটা হচ্ছে তরল অংশ। তরল অংশটাকে যদি আমরা পাত্রের মধ্যে রেখে দেই, তাহলে নিচের দিকে ঘন কালো তরল পাওয়া যাবে, উপরের দিকে হালকা তরল পাওয়া যাবে, তাই লঘু তরল, হালকা তরল। তাহলে দুই তরলের যে স্তর তৈরি হবে, তার উপরের দিকে যেখানে পানির পরিমাণ বেশি থাকবে, এই লঘু তরলটা সংগ্রহ করলে দেখা যাবে এই তরলের মধ্যে প্রায় 10% ইথানল গেছে, প্রায় 2 হতে 4% মিথানল ও 5% প্রোপানন থাকে, আর বাকিগুলো পানি থাকে। এই লঘু তরল অংশটাকেই বলা হচ্ছে পাইরোলিগনিয়াস অ্যাসিড। এটা কি কাজে লাগে? এই অ্যাসিডটা থেকে মিথানলও সংগ্রহ করা যেতে পারে, ইথানোয়িক অ্যাসিড সংগ্রহ করা যেতে পারে। তাহলে পাইরোলিগনিয়াস অ্যাসিড থেকেও ইথানোয়িক অ্যাসিড আমরা সংগ্রহ করতে পারি। হেক্সামিন কি জিনিস? হ্যাঁ, হেক্সামিন হচ্ছে আসলে হেক্সামিথিলিন টেট্রামিন। টেট্রা মানে 4, মিন এমিন, হেক্সামিথিলিন টেট্রামিন, এটাকে বলা হচ্ছে হেক্সামিন, একে ইউরোট্রোপিন বলা হয়। এই জিনিসটা দিয়ে আসলে বাত জ্বরের ওষুধ এবং মূত্রাশয়ের ওষুধ তৈরি করা হয়, অর্থাৎ কিডনি রোগের জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে এটার কাজ হচ্ছে বাত জ্বর ও মূত্রাশয়ের ওষুধ, বাত জ্বর কিডনি রোগে। তো এই জিনিসটা বাত জ্বরে এবং কিডনি রোগের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। তো এখন প্রশ্নটা হলো, এই জিনিসটার গাঠনিক সংকেতটা কেমন হবে? আমাদের গাঠনিক সংকেতটা যদি আমরা চিন্তা করি, তাহলে গাঠনিক সংকেতটা খুব সহজ। আমাদের কাজটা করতে হবে এইভাবে, ঠিক এইভাবে একটু বড় সাইজের একটা স্ট্রাকচার রাখতে হবে। নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেন নেই, কিন্তু কার্বনের কিন্তু আরও 2টা হাত আছে, প্রতিটা কার্বনের সাথে 2টা করে হাইড্রোজেন আছে। তো কার্বনগুলো আমরা কি পাচ্ছি? কার্বনগুলো পাচ্ছি 3টা। তো মাঝখানে নাইট্রোজেন আছে 4টা, 1 2 3, মাঝখানে একটা আমরা নাইট্রোজেন দেব। দেওয়ার পর এই জায়গায় আমরা CH2 দিয়ে সংযোগ দেব। এটাই হলো গাঠনিক সংকেত। তাহলে হেক্সামিথিলিন টেট্রামিনকে বলা হচ্ছে হেক্সামিন, এর নাম হচ্ছে ইউরোট্রোপিন আরেকটা নাম, এবং এটার গাঠনিক সংকেত হচ্ছে এই। আর এটা কাজে লাগে বাত জ্বরের ওষুধ তৈরিতে, কিডনি রোগ বা মূত্রাশয়ের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। সাইক্লোনাইট কি? আসলে সাইক্লোনাইটটা হচ্ছে একটা বিস্ফোরক পদার্থ। সাইক্লোনাইট হচ্ছে একটা বিস্ফোরক। আমরা জানি TNT, ট্রাইনাইট্রোটলুইন, এটাও কিন্তু একটা বিস্ফোরক। তাহলে ট্রাইনাইট্রোটলুইনের চেয়ে এটা অনেক গুণ বেশি শক্তিশালী বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে সাইক্লোনাইট আসলে রাসায়নিক নামটা হবে ট্রাইমিথিলিন ট্রাইনাইট্রামিন। ট্রাইনাইট্রামিন, মিথিলিন আছে 3টা আছে নাইট্রো, এই জন্য নাইট্রো এমিন, নাইট্রোজেন আছে 3টা।
তাহলে ট্রাইমেথিলিন ট্রাইনাইট্রামিন, যদি আমরা হেক্সামিনের সাথে অ্যামোনিয়াম নাইট্রেট আর ঘন নাইট্রিক অ্যাসিড যোগ করে উত্তপ্ত করি, অ্যামোনিয়াম নাইট্রেট ঘন নাইট্রিক অ্যাসিড যোগ করে উত্তপ্ত করি, তাহলে ট্রাইমেথিলিন ট্রাইনাইট্রামিন বা সাইক্লোনাইড উৎপন্ন হয়। এটা হচ্ছে একটা শক্তিশালী বিস্ফোরক। কার চেয়ে শক্তিশালী? এটা হচ্ছে টিএনটি অপেক্ষা অনেক বেশি শক্তিশালী বিস্ফোরক। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে নিচের যৌগটির কোন কার্বন অধিক অম্লধর্মী? এখানে কিন্তু অনেকগুলো কার্বন আছে। তো আমরা যদি মার্কিং করি কার্বনগুলোকে, তো আমরা লক্ষ্য করব যে কোন কার্বনটা অধিক অম্লধর্মী হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে এই যে হাইড্রোজেনটি আছে এইখানে, তো এইখানে লিখতে হবে হাইড্রোজেন। কোন হাইড্রোজেন? কোন হাইড্রোজেন অধিক অম্লধর্মী? তাহলে হাইড্রোজেন বলতে এখানেও হাইড্রোজেন আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও হাইড্রোজেন আছে। তো আমাদের সবসময় লক্ষ্য রাখতে হয় যে আলফা অবস্থানগুলো হাইড্রোজেনগুলো সাধারণত অম্লধর্মী দেখায়, অর্থাৎ কার্যকরী মূলক যে কার্বনের সাথে লাগানো থাকে, যেমন এই কার্যকরী মূলকটা এই কার্বনের সাথে লাগানো আছে, তাহলে যে কার্বনের সাথে লাগানো আছে সেটা আলফা, আবার এই কার্বনের সাথে লাগানো আছে এটাও আলফা, আবার এর কার্যকরী মূলক এটাও আলফা। যাই হোক, আমাদের দেখতে হবে এই কার্বন অথবা এই কার্বন। এইখানে কিন্তু আলফা নাই, কারণ এই অক্সিজেনের সাথে থাকলে হবে না, এটা পুরোটাই কার্যকরীমূলক। এই দিকে আমরা যাব না, আমরা মূলত এই জায়গায় দেখব, কারণ হচ্ছে এই জায়গায় এইটা হচ্ছে কার্বনিল গ্রুপগুলো যেখানে থাকে সেখানে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতার কারণে দ্বিবন্ধনের পাই ইলেকট্রনগুলো এর দিকে সরে যায়, ফলে কার্বনটা আংশিকভাবে ধনাত্মক চার্জযুক্ত হয়, এটাও ধনাত্মক চার্জযুক্ত হয়। তাহলে এরকম যদি ধনাত্মক চার্জযুক্ত হয়, তাহলে এই পাশে একটু আমরা যদি চিন্তা করি, এ কিন্তু একে ইলেকট্রন দান করে, কারণ এটা হচ্ছে দাতা গ্রুপ। সেই ক্ষেত্রে ইলেকট্রন দান করলে এটা ধনাত্মক চার্জযুক্ত হবে। এই কার্বনটা যেহেতু ধনাত্মক চার্জযুক্ত, সুতরাং এই যে এইখানে যে বন্ধনটা আছে সেই বন্ধনটার ইলেকট্রনগুলো কিন্তু এই প্লাস চার্জের দিকে ধাবিত হবে। এই প্লাস চার্জের দিকে, অর্থাৎ সিগমা বন্ধনের ইলেকট্রন কোনো পরমাণুর দিকে সরে যাওয়াকে বলা হয় আবেশিত ফল। তাহলে আবেশিত ফলের কারণে এই প্লাস চার্জের দিকে যাবে, এই দিকেরগুলো এই পাশে আসবে। তাহলে এটা যদি এদিকে যায়, এটা আংশিক ধনাত্মক, ফলে এর ধনাত্মকতা পূরণ করার জন্য এইখানকার ইলেকট্রনগুলো এদিকে আসবে, প্রোটন ত্যাগ করতে পারবে। কিন্তু এটাও পারবে, এটাও পারবে। এইটার ক্ষেত্রে দুই দিকে ইলেকট্রনগুলো ধাবিত হচ্ছে, ফলে এটার ধনাত্মকতার মান বেশি হয়। এই কার্বনটার ধনাত্মকতার মান বেশি হওয়ার কারণে এই কার্বনটা যতটুকু দেওয়ার ক্ষমতা রয়েছে, এই কার্বনটার হাইড্রোজেনগুলো, অর্থাৎ এই 4 নম্বর কার্বনের হাইড্রোজেনগুলো সহজে প্রোটন দান করতে পারবে। সুতরাং 4 নং কার্বনের এইচগুলো অধিক অম্লধর্মী হবে, অর্থাৎ এগুলো সহজে প্রোটন আকারে ছেড়ে দিতে পারবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।